গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে চট্টগ্রামে। এতদিন বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে চাপ কম থাকলেও রোববার সংকট তীব্র হয়। বেশ কিছু স্টেশন ছিল বন্ধ, ফলে চালু স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে গ্যাস নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে গাড়ির চালক মালিকরা। বাসাবাড়িতে চুলা জ্বলেনি নগরীর অনেক এলাকায়। কখন মিলবে গ্যাস তার নিশ্চয়তা নেই, তবু দীর্ঘ লাইনে গাড়ির অপেক্ষা। চট্টগ্রাম নগরের বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে ছিল এমন চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয়েছে চালকদের। লাইন ছাড়িয়েছে কয়েক কিলোমিটার। এতে কেউ ভোর থেকে, কেউ সকাল থেকে লাইনে দাঁড়ালেও গ্যাস পাওয়া ছিল কঠিন যুদ্ধের মতোই। গ্যাসের অভাবে বেশ কিছু স্টেশন ছিল বন্ধ, ফলে যেগুলো চালু ছিল সেগুলোতে অস্বাভাবিক লাইন পড়ে যায়। তবে গ্যাসের চাপ ছিল কম, ফলে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। 2 ঘন্টা প্রায় দাঁড়িয়ে রয়েছি, এখনো গ্যাস পাই নাই। কিছুটা দিছে, আজকে একেবারে কমপ্লিট বন্ধ হচ্ছে। তো অনেক জায়গায় শুনতেছি যে রাত্রে 11টার মধ্যে আসতেও পারে না, তাও শিওর হচ্ছে না। আমরা সকাল 6টা বাজে সিরিয়াল দিয়েছি, এখন কোনো ব্যাচ পাচ্ছি না বা কোনো আশ্বাসও দিচ্ছে না তারা যে কখন আসবে বা কখন দিবে, কোনো আশ্বাসও দিচ্ছে না। ইনকাম নাই, মালিকের গ্যাস নিতে পারি না, তারপর রাতকে যায় কোম্পানিকে ইনকাম দিবে করতে, বাল বাচ্চা করতে খাবো, খুব কষ্টতেই আছে আমরা খুব কষ্টে আছি। আমাদের কষ্ট দেখার মতো এই বাংলাদেশের সরকার অথবা উপর স্তরের কর্মকর্তাদের আমরা কারো কোনো পাচ্ছি না। এটা সরকারকে বলবো যে আমাদের দ্রুততম যেন এই গ্যাসের কার্যকরিতা ঠিকভাবে হয়ে যায়। চাপটা মানে একদম ফুলফিলও পাচ্ছি না, আবার অনেক সময় দেখা যাচ্ছে একদম থাকতেছে না। সকাল থেকে দেখতেছি এরকম লাইনে গ্যাস নাই। 2 সপ্তাহ ধরে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি না সারায় এই সংকট। রিফুয়েলিং স্টেশনগুলো বলছে এতে চাপ কম থাকলেও শনিবার রাত থেকে তা মারাত্মক আকার নেয়। আমরা 8-10টাতে গেলাম, এইখানে লাইন গেছে কতটুক, আর এটা লাইন দেখেন আপনি কতটুক। যদি গ্যাসের দাম বাড়ায় তাহলে একটা সিদ্ধান্ত নাকি এরা সবাই তো কষ্ট ফেলে লাভ নাই, সবার তোমার ফ্যামিলি আছে, গাড়িওয়ালাও কষ্ট পাচ্ছে, সাধারণ যাত্রীও কষ্ট পাচ্ছে। আমরা চাই এটা দ্রুত সমাধান করব। যে মুহূর্তে গ্যাস আসবে ওই মুহূর্তে আমরা গ্যাস দিতে পারবো, এটা আমরা জানি। কারণ আমার যে মুহূর্তে গ্যাস আসে তখন আমার মেশিন চালু হবে, তাছাড়া মেশিন চালু করা সম্ভব না। একটা সন্তান তার বাবার দিকে চেয়ে দেখে যে আমার বাবা আসার সময় করে খাবার নিয়ে আসবে, কিন্তু আমি যখন খালি পকেটে গাড়ি চালাবো না, খালি পকেটে বাসায় ফিরবো, তখন আমার ওই অবুঝ বাচ্চাটাকে আমি কি জবাব দেবো? কোম্পানির আমি ফোন করছি যে কোম্পানি সাহেব লাইনে গ্যাস নেই, গ্যাস পাইতেছি না, কয় যে কালকে রাত্রে গ্যাস লোন নাই কেন? তাহলে আমার বাসায় গ্যাস নাই, বাচ্চা কাচ্চা ওইখানেও রান্না বান্না করে খাইতে পারতেছে না, তাহলে এই জিনিসগুলো বিষয়গুলো কার? গ্যাসের সরবরাহ নাই, দাম আসতেছে পরে, সরবরাহ যেহেতু নাই সেখানে তো দাম আর বিষয়টা আর প্রশ্নই ওঠে না। এটা স্বাভাবিক হওয়ার পসিবিলিটি তো কম, কারণ ইনলেট প্রেশার বাড়তেছে না, অলওয়েজ ডাউন হচ্ছে। তো এটা কখন হয় এটা তো বলা যায় না। এখন আমাদের তো মনে করেন সিএনজির মালিকরা বুঝবে না যে আমরা গ্যাস আছে নাকি নাই, গাড়ির জমাতে এরা কম নেয় না, আমাদের থেকে বরাবর নেয়। এছাড়া নগরের বিভিন্ন স্থানে বাসাবাড়িতেও ছিল গ্যাসের সংকট। অনেক এলাকায় দিনভর জ্বলেনি রান্নার চুলা। কোথাও কোথাও চাপ ছিল কম, তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তার নিশ্চয়তা দিতে পারেনি কেজিডিসিএল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে 2 মামলায় 5 দিন করে তাদের রিমান্ডের আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ। এর আগে ইমন ও তার 4 সহযোগীকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। তাদের 7 দিন করে 14 দিনের রিমান্ড চাওয়া হলে 10 দিন মঞ্জুর করা হয়। একই সাথে ফটিকছড়ির একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ইমনকে। গত মঙ্গলবার ভারতে পালানোর সময় যশোর সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ, পরদিন আনা হয় চট্টগ্রামে। গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 15টি মামলা রয়েছে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের বাহিনী চালাতো ডেভিড ইমন। আজকে ফটিকছড়ির 2টি মামলা, একটি অস্ত্র এবং একটি হত্যা মামলা, এবং হাটহাজারীর একটি মামলায় যে বড় দিঘির পারে যে ঘটনা, চাঁদাবাজির ঘটনা, ওই মামলার ঘটনায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। ফটিকছড়ির যে 2টি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যা মামলা হচ্ছে ফটিকছড়ির জামাল হত্যা মামলা।
ওই হত্যা মামলায় এর আগে একজন আসামি ডেভিড ইমন সহ আরও 2 জনের নামে আপনার হচ্ছে বিজ্ঞ আদালতে 164 ফৌজদারি আপনার ফৌজদারি কার্যবিধি 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। চট্টগ্রামের জোরারগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছেন। দুপুরে জোরারগঞ্জ চৌধুরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দরগাপাড়া জামে মসজিদের খতিব মৌলানা জয়নাল আবেদিন ও মুয়াজ্জিন জহির উদ্দিন। দুজনই ছিলেন মোটরসাইকেল আরোহী। বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। তাদের বাড়ি মগদিয়া চরশরত এলাকায়। জয়নাল স্থানীয় ওলামা দলের সভাপতি। গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করছে তখন আওয়াজ হয়েছে একটা বিকট। তো আমরা দোকানে আসছিলাম, দোকান থেকে বাইরে যেয়ে দেখছি গাড়িটা দাঁড়াইছে। দাঁড়ানোর পর ওরা সবাই মানে দুজনে পড়ে আসছিল, বাইক আসছিল, বাইক রাস্তার বাইরে আসছিল, রাস্তার বাইরে পড়ে আসছিল। তো তখন এবার আমরা যাই দেখতেছি অনেক রক্ত। তো ওদেরকে দাঁড়ানোর জন্য বলছি, আর ড্রাইভার হেল্পার আসছিল, ড্রাইভারও আগে উঠে গেছে, হেল্পার ছোট, ও দৌড়ায় উঠি গাড়ি টান দিয়ে চলে গেছে। পরে ওদেরকে ধরার জন্য বাইক নিয়ে ফাটাইছি। তো এখন যখন রক্ত পড়ে যাচ্ছে এবার কেউ ধরতেছে না। পরে আমরা কয়েকজন আসি ধরে গাড়ি করে এখানে মোস্তানগর নিয়ে আসছি। দিনে দুপুরে সড়কে ব্যারিকেড দিয়ে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে কক্সবাজারে। লুট হয়েছে প্রায় 57 লাখ টাকা। বেলা 1:30টার দিকে ঘটনা ঘটে টেকনাফের দমদমিয়া ব্রিজ এলাকায়। ঘটনায় আরমান নামে এক বিকাশ কর্মী আহত হয়েছেন। তার অভিযোগ, একরাম নামে এক সহকর্মীকে নিয়ে একটি বাসে করে টাকা জমা দিতে যাচ্ছিলেন নীলায়। পথিমধ্যে 10 থেকে 12 জনের একটি দল ব্যারিকেড দিয়ে তাদের বাস আটকায়। পরে বাসে উঠে দুজনের কাছ থেকে 57 লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় বাস চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে বাসটির অন্য কোনো যাত্রীর কাছ থেকে কোনো কিছু নেয়নি ডাকাতরা। আমরা বাস নিয়ে যাচ্ছিলাম টেকনাফ থেকে ফালকি যাওয়ার সময় যেতে যেতে কর্তব্যে গেছি 14 নম্বর ব্রিজের এখানে। হঠাৎ করে গাছ ফেলে দিছে ডাকাত দল, 10-12 জন হলো ডাকাত দল। গাছ ফেলার পরে আমরা বাসওয়ালাকে অভাব টান, ড্রাইভার সাহেব টানেন এরকম বলছি, টানেন নাই। তারপর ডাকাত দল উঠছে, উঠার পরে চেক করে চলে যাচ্ছে। তারপর যে হুট করে একজন কে জানি ওদের টিম আর আমার সাথে যে ছিল ওকে দেখাই দেওয়ার পর ও বলছে এরকম। তখন আমরা বাসের সিটের ভিতরে আমরা ব্যাগগুলো ঢুকে দিয়েছিলাম। তারপরে গিয়ে ও যখন ব্যাগ দিচ্ছে না তখন 2টা ছুরির আঘাত করছে। বড় বড় ওই ফেরাকের গাছ আছে না, ফেরাক মাঝে ওইটা সাক্ষাৎ হঠাৎ করে গাছ করে আমার হাতটা ভেঙে বন্ধু আমারে দাম দিবি। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা বাঙালি সম্প্রদায় সবাইকে বিভাজনের মধ্যে রাখতে চায় একটি মহল। বিকেলে চট্টগ্রামে সহাবস্থান ও সম্প্রীতি বিষয়ক এক আলোচনা সভায় এমন কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, এর মাধ্যমে ফায়দা নেয় প্রতিবেশী একটি দেশ। আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন, সরকার তুষার ভালোভাবে বলেছেন যে আমাদের এই 72-এর সংবিধান কিভাবে দেশকে শুরু থেকেই বিভাজিত করে রেখেছিল। তারা সাম্প্রদায়িকতার নামে তারা জাতিতে বিভাজন করেছে, ধর্মে বিভাজন করেছে। সমাজ যেন বিভাজিত হয়েছিল স্বাধীনতার পর থেকে। আমরা মনে করি যে এই বিভাজন সবকিছু বৈষম্য দূর করে আমরা একটা ঐক্যের জায়গায় আসতে পারি বাংলাদেশ প্রশ্নে। বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য প্রশ্নে এবং অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সকল জনগোষ্ঠী। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে এ অভিযানে মুরগি, গরু, সবজির দোকানে বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। এতে কেউ মূল্য তালিকা প্রদর্শন করেনি, কেউ আবার মূল্য বৃদ্ধি করেছে অযৌক্তিকভাবে। ওজনে কম দেওয়ার অভিযোগও ছিল কারো কারো বিরুদ্ধে। এসব অপরাধে 6টি দোকানকে 20,000 টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় অন্যান্য ব্যবসায়ীকে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তার উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। তাদের যদি বেশি দামে কেনা হয়
তারা সেই ভাউচার সংরক্ষণ করবে, তাহলে সেই হিসাবে তারা বিক্রি করবে, বিষয়টা সহজ হয়ে যাবে। কিন্তু যদি তারা ভাউচার সংরক্ষণ না করে এবং তাদের ইচ্ছে মতো তারা বলে যে বেশি দামে কেনা, তখন এটা একটা সন্দেহের উদ্রেক করবে। আমরা তাদেরকে বারবার বলেছি, সরকার কোনোভাবে তাদেরকে জরিমানা বা আইন প্রয়োগ তাদের উপরে চায় না। তারা আইনের ব্যত্যয় না করলে আমরা শুধু মনিটরিং করেই আমরা চলে যাব। আমরা দেখব যে তারা আইনানুগ ব্যবসা পরিচালনা করছে কিনা, বা মানুষের সাথে প্রতারণা বা মানুষকে ঠকানোর কোনো মেকানিজম তারা করছে কিনা। বন্যা পরবর্তী খাগড়াছড়ির কৃষকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। নতুন করে ধানের চারা রোপণ ও সবজি চাষে ব্যস্ত চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস সাফা মানিক জানাবেন বিস্তারিত। মিলা, গেল জুলাই মাসের শুরু থেকে যে বৈরী আবহাওয়া কিংবা ভারী বর্ষণ, যে পাহাড়ি ঢলে খাগড়াছড়ির চেঙ্গি মানি নদীর তীরবর্তী যেসব কৃষি জমি ছিল, সেসব কৃষি জমির প্রায় 1100 হেক্টরের মতো কিন্তু ফসলি জমি, যেখানে ধান, সবজি সহ অন্যান্য ফলমূল বাগানও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য কিন্তু যারা এখানকার কৃষকরা রয়েছেন, তারা কিন্তু এখন যে তাদের যে সংগ্রাম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এখন আছি খাগড়াছড়ি শহরের একটি গ্রাম, যেটি পানখাইয়াপাড়া। সেই পানখাইয়াপাড়া গ্রামে আমরা এসে দেখেছি এখানে যারা কৃষকরা আছেন, তারা কিন্তু তাদের যে জমি প্রস্তুত করে যে ধান লাগানোর যে কার্যক্রম, সেটি তারা কিন্তু করে যাচ্ছেন। এবং এর পাশাপাশি শুধুমাত্র এই গ্রামে নয়, এর মতো কিন্তু আশপাশের যেসব গ্রাম রয়েছেন, অর্থাৎ 9 উপজেলা, যেখানে পানির যে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেসব জায়গায় কিন্তু মানুষ তাদের যে ধানের বীজ লাগানো সেটি কিন্তু তারা শুরু করেছেন। এবং এরপরে অনেকগুলো গ্রাম রয়েছে, কমলছড়ি কিংবা ভুয়ালছড়ি, এইসব গ্রাম আমরা দেখেছি একরের পর একর জমি কিন্তু এখন সবুজে, অর্থাৎ যে ধানের যে চারা, সেই চারাই কিন্তু এখন সবুজে ভরে উঠেছে। এবং এর পাশাপাশি বিভিন্ন গ্রীষ্মকালীন কিংবা আগাম যে শীতকালীন সবজি চাষের যে কার্যক্রম, সেটিও কিন্তু কৃষকরা কিন্তু চালু রেখেছে। এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, খাগড়াছড়ি কৃষি বিভাগ বলছে এখানে খাগড়াছড়িতে জুলাই মাসের যে পাহাড়ি ঢলে যে বর্ষণ হয়েছিল কিংবা বন্যা পরিস্থিতি হয়েছিল, বিশেষ করে ডিগিনালা, খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি, সেই সব জায়গায় কিন্তু তারা কিন্তু আগাম বীজ দেওয়া শুরু করেছে, কিংবা তাদেরকে কৃষকদের প্রণোদনার যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। তো সবকিছু মিলে তারা বলছেন যে কৃষকদেরকে এখন কম কালীন সময়ের মধ্যে যে ধানের যে জাতগুলো আছে সেগুলো তারা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি শীতকালীন আগাম সবজি চাষের জন্য তারাও কিন্তু তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং বীজ সহ অন্যান্য যে সহযোগিতা সেটি করছেন বলে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে বন্যা পরবর্তী সময়ে খাগড়াছড়ির যে কৃষকদের ঘুরে দাঁড়ানোর যে কার্যক্রম, সেই নিয়ে খবরাখবর। মিলা, জি ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে সহকর্মী নুরুস সাফা মানিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে ত্রাণ। দুপুরে শহরের ভাঙা ব্রিজ এলাকায় সব ত্রাণ বিতরণ করে একটি বেসরকারি সংগঠন, যাতে 900 পরিবারের মাঝে ত্রাণ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, পার্বত্য এলাকার দুর্গত মানুষ যাতে দ্রুত বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য সরকার চেষ্টা করছে। পাশাপাশি বিত্তবানরাও যেভাবে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।